যে দল উত্তরবঙ্গকে তাদের শক্ত ঘাঁটি বলে দাবি করে, 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে সেই বিজেপির বিধায়ক, তাও আবার উত্তরবঙ্গের, প্রতীক বদল করলেন আজ। আর সিপিএম এর প্রতীক মানে প্রতিকূল, কি চাঞ্চল্যকর অভিযোগ করেছেন এই আলোচনায় আপনাদের সামনে রাখবো এবং আপনাদের দেখাবো যে দান খয়রাতি রাজনীতি নিয়ে আজ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে সর্বোচ্চ আদালত, জানিয়ে আমি আমার প্রত্যেক অতিথির কাছে এই আলোচনায় আসবো। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে বিজেপির উত্তরবঙ্গের যিনি বিধায়ক, কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা, তিনি আজকে একেবারে তৃণমূলের দলীয় কার্যালয় অর্থাৎ তৃণমূল ভবনে গিয়ে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিলেন। কেন নিলেন এবং কি বললেন এই প্রতিবেদনে দেখুন, তারপর আমি আলোচনায় আসছি। দেখুন, আমার চিন্তায় একটাই সলিউশন বেরিয়ে আসছে, এটা হচ্ছে দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দীর্ঘদিন ধরেই বিজেপিতে তিনি বিক্ষুব্ধ। গত লোকসভা নির্বাচনে নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন। এবার বিধানসভা ভোটের ঠিক আগে তৃণমূলে নাম লেখালেন কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। তিনি নির্বাচিত হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির দল থেকে 2021-এ। বর্তমানে তিনি কার্শিয়াংয়ের বিধায়ক শ্রী বিষ্ণুপ্রসাদ শর্মা, তিনি আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আমরা খুবই আনন্দিত এবং তার অস্বস্তিটা আমরা বুঝতে পারতাম বিধানসভায় যখন আমরা দেখেছি তাকে। যেভাবে লোকসভা নির্বাচনে বিষ্ণুবাবু তিনি কি বলবো প্রায় মাটিতে মিলিয়ে গিয়েছিলেন, ঠিক একইভাবে 2026-এর লোকসভা নির্বাচনে বিষ্ণুবাবুর তৃণমূল কংগ্রেসে অন্তর্ভুক্তি, তৃণমূল এবং বিষ্ণুবাবু একই সাথে দুজন ডুববে। কে কাকে নিয়ে ডুববে আমি বলতে পারবো না, তবে দুজনেই ডুববে এটুকু বলতে পারি। 2021 সালে বিজেপির টিকিটে কার্শিয়াংয়ের বিধায়ক হন বিষ্ণুপ্রসাদ শর্মা। তবে তারপর পৃথক গোর্খাল্যান্ড ইস্যুতে বারবার বিজেপির বিরুদ্ধেই সরব হন তিনি। পোস্টার হাতে বিধানসভায় আম্বেদকরের মূর্তির সামনে অবস্থানেও বসেন। 2024-এর লোকসভা ভোটে বিজেপি রাজু বিস্তকে দার্জিলিং কেন্দ্রে প্রার্থী ঘোষণা করার পর চরম বিদ্রোহী হয়ে ওঠেন বিষ্ণুপ্রসাদ শর্মা। নির্দল হিসাবে লোকসভা ভোটে দাঁড়ান, যদিও শেষমেশ বিজেপি প্রার্থীর কাছে হেরে যান তিনি। 7 ফেব্রুয়ারি বিধানসভা অধিবেশনের শেষ দিনেও বিজেপিকে তীব্র আক্রমণ শানান বিষ্ণুপ্রসাদ। আমি আর বিশ্বাস করি বিজেপি জুমলা পলিটিক্স করে, ম্যানিফেস্টোতে কি লিখেছিল কি করবে। এর সপ্তাহ দুয়েকের মধ্যেই তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপ্রসাদ শর্মা। যে জনগণ কার্শিয়াং থেকে আমাকে জিত করে এখানে পাঠিয়েছিলেন, আপনারা যে রাজনৈতিক চিহ্নে আমাকে ভোট দিয়েছিলেন, আমি আপনাদের সম্মান আজকে অবধি রাখলাম। জনগণ খারাপ পাবেন না। আজকে আমি তৃণমূল কংগ্রেস পার্টিতে ঢুকেছি। আমরা সম্পূর্ণ পাহাড়ের, আমরা দার্জিলিং হিলস, কালিম্পং হিলসের তরফ থেকে ওনাকে স্বাগত জানাচ্ছি, ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের টিএমসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একটা, উনি ওয়ান অফ দ্য ফ্যামিলি মেম্বার হয়ে গেলেন, আমরা একটা পরিবার। তবে বিষ্ণুপ্রসাদ শর্মা বারবার আলাদা গোর্খাল্যান্ডের দাবিতে সরব হয়েছেন। অন্যদিকে তৃণমূল এই দাবির বিরোধী। তাহলে বিষ্ণুপ্রসাদ শর্মা এবার কি করবেন? গোর্খা জনমুক্তি মোর্চা তখন বিজেপির সঙ্গে ছিল, বিজেপির দাবি ছিল এটা। আমাদেরকে স্বপ্ন দেখাইছে, ওই স্বপ্নের উপরে বিজেপির যে ম্যানিফেস্টো, আমি ম্যানিফেস্টোর উপরে বলেছি কালকে আমি রাজনীতি করব। তৃণমূল কংগ্রেস যে ম্যানিফেস্টো বের করবে সেই ম্যানিফেস্টোর উপরে আমি রাজনীতি করব। ওটা তো বিজেপির সাবজেক্ট ছিল। তো খুব জানবার আগ্রহ থাকবে যে তৃণমূল কংগ্রেস ওনাকে কি প্রতিশ্রুতি দিয়ে দলে যোগ দিয়েছে। সামনেই বিধানসভা ভোট। কার্শিয়াং কেন্দ্রে কি বিষ্ণুপ্রসাদ শর্মাকে প্রার্থী করবে তৃণমূল? সেটাই এখন দেখার। কৃষ্ণেন্দু অধিকারী, সনদ ঝা, এবিপি আনন্দ। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বলা যায় বিধানসভায় যখন জয় করেছিল 2021-এ 77টা আসনে বিজেপি জিতেছিল, সেটা কমতে 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 এই মুহূর্তে 65 হচ্ছে সদস্য সংখ্যা। এবার এর সঙ্গে যদি যোগ করেন বিষ্ণুপ্রসাদ শর্মাকে, সেটা কমে দাঁড়ালো 64। খেয়াল রাখতে হবে, গত বছর জন বার্লা, যিনি প্রাক্তন বিজেপি সাংসদ, তিনিও তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিয়েছেন। এইবার তো অভ্র এই প্রশ্নের মুখোমুখি তোমাদের হতে হবে যে তোমরা দল সামলাতে পারো না আর বাংলা সামলানোর স্বপ্ন দেখছো। যেই ভদ্রলোককে দেখাচ্ছেন, বহুদিন দলের থেকে ওনার দূরত্ব অনেক কিলোমিটারের। উনি ইনফ্যাক্ট দলের বিরুদ্ধে গিয়ে উনি বিধানসভা লোকসভা ইলেকশনে প্রার্থী হয়েছিলেন, নির্দল প্রার্থী, বিপুল ভোট পেয়েছিলেন, 7,000 ভোট পেয়েছিলেন। এবার তৃণমূলের থেকে কোনো প্রলোভন পেয়ে উনি তৃণমূলে গেছেন, খুব ভালো কথা। আমি বাবার বলছি,
এই ভদ্রলোক যাওয়াতে আমাদের দলের কোনো ক্ষতি হবে না, আমাদের দলের জনসমর্থন বরং এতে বাড়বে, কারণ এই ভদ্রলোক যে আমাদের বিধায়ক দলের তোমাদের টিকিটে দলের দল অস্বস্তি বিরোধী কাজ বাড়াচ্ছিল করছিলেন। তাকে আমি বলে এতদিন দিচ্ছি, দলে রেখেছিলে কেন? বলে দিচ্ছি, তুমি বলে এক্সপেল দিচ্ছি, করার কথা ভাবা উনি করেছো, সাসপেন্ড পর্যন্ত করোনি। এই ভদ্রলোক বারবার বাংলা ভাগের কথা বলেছেন এবং বারবার বিজেপি তাকে ক্যাস্টিগেট করেছে, সেই দাবি সমর্থন করেনি। আমার বক্তব্য হচ্ছে আজকে যে তিনি তৃণমূলে যোগ দিলেন, দাবি সমর্থন তার মানে করেনি, কি কিন্তু তৃণমূল দাবিটা যিনি বাংলা তুলেছেন ভাগের তার কথা বিরুদ্ধে বলছে? কি ব্যবস্থা নিয়েছে? তৃণমূল কোনো কি ব্যবস্থা বাংলা ভাগের নেয়নি। দাবি সমর্থন করছে? আমাদের দল থেকে তো ব্রাত্য ছিল, আমাদের দল অভ্র, থেকে সাইড লাইন হয়ে তৃণমূল গেছিল। কি করছে, তাই কি গেছে। ভাবছে তার উত্তর দেওয়ার জন্য উত্তর বৈষ্ণব চাই তো, চট্টোপাধ্যায় আছেন। উত্তর তোমাকে চাই তো। এইটা উত্তর দিতে উনি তো হবে যে এমনিতেও তোমাদের টিকিট পেতেন 77 না। থেকে কমতে কমতে আজকে উনি তো 64। এমনিতেও টিকিট পেতেন না। আরে দাদা শুনুন, হ্যাঁ। উনি দলের বিরুদ্ধে গেছেন, লোকসভা ইলেকশনে কন্টেস্ট করেছেন, এমনিতেও ব্যবস্থা টিকিট পেতেন নাওনি না। তারপরে? এমনিতেও টিকিট পেতেন না। উনি তো তারপরে আরে উনি ব্যবস্থাও তো নাওনি, দলে রেখে elected হয়ে দিয়েছো। 2021 বিধায়ক ব্যবস্থা হিসেবে নেওয়ার রেখে কি আছে? দিয়েছো। ব্যবস্থা নেওয়ার কি আছে? সাইড হয়ে গেছে, আবার ব্যবস্থা নেওয়ার কি আছে? হ্যাঁ। তৃণমূল নিল, কি প্রলোভন দেখিয়ে তার মানে নিল? এবং তার মানে তৃণমূল- অপেক্ষা করছিল আমি সাইড হয়ে বলছি, যাওয়ার, তৃণমূল কি বিধানসভার বাংলা একেবারে ভাগের দাবি অধিবেশন শেষ সমর্থন হওয়া করে? পর্যন্ত অপেক্ষা করছিল। আমি আবার বলছি, তারপরেও কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদানের আগে পর্যন্ত কোনো ব্যবস্থা দল হিসাবে এই বিষ্ণুপ্রসাদ শর্মার বিরুদ্ধে বিজেপি নেয়নি। কিন্তু হ্যাঁ, এই প্রশ্ন তো সঙ্গত কারণে উঠবে, যার উত্তর বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে দিতে হবে, যে বরাবর গোর্খাল্যান্ডের দাবিকে সমর্থন জানিয়ে এসেছেন, বিশেষ করে যেটা যেহেতু বিজেপির একেবারে ইস্তেহারের বিষয় ছিল। এইবার তাহলে এই দাবির প্রতি তৃণমূল সুবিচার করবে কিনা, তার উত্তর তো বৈশ্বনাথ চট্টোপাধ্যায় দেবেন। প্রথম কথা, বিজেপি তার নিজের লোকেদের ধরে রাখতে পারছে না। আপনি হিসাব দিলেন 77 জন জিতেছিল, সেটা 64-তে গিয়ে পড়েছে। যে দল এত বড় বলে বিশ্বের সর্ববৃহৎ পার্টি বলে নিজেদের দাবি করে, সে দলের বিধায়করা একের পর এক তার দল ছেড়ে দিচ্ছে কেন, সেটা তারা বিশ্লেষণ করবেন। আর আজকে রইল বাকি আপনি ওনার কথা যেটা বলছেন যে ওনার যে দাবি ছিল সেই দাবি। তৃণমূল তো বাংলাকে ঐক্যবদ্ধ বাংলা সেটা বারবার বলেছে, বরং বিজেপি পার্টি থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ভাগ করার চেষ্টা হয়েছে, ওদেরকে গিয়ে বলা হয়েছে এই করে দেবো সেই করে দেবো, গোর্খাল্যান্ডের দাবিকে সমর্থন করেছে, এই সমস্ত করেছে। তৃণমূল কর্মী আমাদের দলে আসার পর নিশ্চিতভাবে উনি এটা বুঝবেন যে বলবো তৃণমূল তবে। কংগ্রেস বাংলার ঐক্যবদ্ধ বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। আরে এটা বাংলা এবং আমার বাঙালিদের প্রশ্ন পার্টি। হচ্ছে, এমন একজনকে ঘটা করে নিলেন আপনার কেন, কথার মাঝখানে যিনি তো আমি বাংলার একটা ভাগের কথাও কথা বলেন? বলিনি, এ তো বৈষ্ণবদাকে অদ্ভুত বলতে কথা। দাও, হ্যাঁ। আমাদের কথা হলো যে উনি নিশ্চিতভাবে তৃণমূলের অবস্থান জানেন, তৃণমূলের রাজনৈতিক অবস্থান জানেন, তৃণমূলের বক্তব্য জানেন, তারপর উনি স্বইচ্ছায় তৃণমূলে এসছেন। সুতরাং ওনার যে চিন্তাধারা, নিশ্চিত উনি এখানে আসলে সেই চিন্তাধারাকে ওনাকে পাল্টাতে হবে। আর দ্বিতীয় কথা আমি আপনাকে বলছি, বিজেপি পার্টি ক্ষয়িষ্ণু হয়ে গেছে, একটার পর একটা লোক ওনাদের ছেড়ে চলে যাচ্ছে, ওনারা ওনাদের এমএলএদেরকে ধরে রাখতে পারছেন না। হ্যাঁ। আরে আমরাই side করে এইটা দিয়েছিলাম। আমি বলছি আদবে কিন্তু আমরাই তৃণমূল try করে বিজেপির দিয়েছিলাম। মধ্যে কোনো পার্থক্য আপনারা দেখতে পাবেন না। যেমন ধরুন, হুমায়ুন কবির যতদিন পর্যন্ত তৃণমূলের জনপ্রতিনিধি ছিলেন, এখনো জনপ্রতিনিধি আছেন, কিন্তু তৃণমূলের জনপ্রতিনিধি যতদিন পর্যন্ত ছিলেন, একের পর এক তার বক্তব্যে তৃণমূলের অস্বস্তি বেড়েছে, কিন্তু দল কোনো কড়া ব্যবস্থা, শুধু কয়েকবার শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে তাকে চিঠি ধরানো হয়েছিল, আদারওয়াইজ কোনো কড়া ব্যবস্থা হুমায়ুন কবিরের বিরুদ্ধে দলের তরফে নেওয়া হয়নি। ঠিক একইভাবে অভ্র কিছুক্ষণ আগে বলছিল দলের সাইডলাইন হয়ে গেছিল, কিন্তু দলের অস্বস্তি বাড়ানোর পরেও দলের তরফে কোনো কড়া ব্যবস্থা এই বিষ্ণুপ্রসাদ শর্মার বিরুদ্ধে নেওয়া হয়নি। তার মধ্যে কেউ নতুন প্রতীক তৈরি করেছেন, কেউ প্রতীক বদল করেছেন, এবার আরেক প্রতীক কাস্তে হাতুড়ি তারা, সেই প্রতীক অর্থাৎ প্রতীকুর রহমান, তিনিও কি প্রতীক বদল করতে চলেছেন নাকি আমরা জানি না, কিন্তু তার বক্তব্যের মধ্যে একেবারে একের পর এক বিস্ফোরণ কার্যত ঘটিয়েছেন তিনি। কি বলেছেন প্রতীকুর রহমান, দেখুন। डर का माहौल, ভয়ের পরিস্থিতি, গব্বর সিং আছে কিছু বলা যাবে না, কিতনে আদমি থে বলাও যাবে না, তো বলেছিল সর্দার 3 আদমি থে 2 আদমি থে, এখানে সেটাও বলা যাবে না, সর্দার যা বলবে সাহেব যা বলবে সেটাই করতে হবে। কি কালচার কমিউনিস্ট পার্টিতে কেউ বলতে পারছে না, সবাই ভয়ের পরিস্থিতি আছে, এক্ষুনি বোধহয় কাছে যাবে। আমার কাছে তো দমবন্ধ মনে হয়েছিল, কার কাছে কি আছে আমি বলতে পারছি না, কেউ সেটাকে এনজয় করতে পারে। যারা সাহেবরা আমার কথা শুনছেন জেনে রাখুন, এটা একটা প্রতিকূল নয়। পশ্চিমবঙ্গের মাটিতে বুথে, ব্রাঞ্চে, ইউনিটে, লোকালে, তলায় হাজার হাজার প্রতিকূল আছে যারা প্রশ্ন করছে, এবং যারা প্রশ্ন করেছে বলেই তারা কর্নার হয়েছে। আজকের আমি প্রকাশ্য মুখ খুলেছি, হয়তো তারা পার্টির কারণে তারা মুখ খোলেনি, কিন্তু ব্যক্তির কারণে একদিন না একদিন মুখ খুলবে, সেদিন কিন্তু পালানোর পথ পাবেন না। নিঃসন্দেহে এই প্রশ্নের উত্তর চয়ন ভট্টাচার্যকে দিতে হবে। এই যে সর্দার, সাহেব, দমবন্ধ, গব্বর সিং, সিপিএমের অন্দরে অন্তত প্রকাশ্যে এরকম করে কোনো বক্তব্য কখনো সামনে আসেনি, কিন্তু এইটা তো আপনারা বারে বারে বলে থাকেন, সিপিআইএম হচ্ছে একটা রেজিমেন্টেড পার্টি, ইন্টারনাল ডেমোক্রেসি আছে, কিন্তু যে কথাগুলো আজকে বলছেন তা তো মানে সিপিএমের ভেতরকার চেহারাটা দমবন্ধ পরিস্থিতি, ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে সিপিএমের অন্দরে। বলবো, উত্তর দেবো? হ্যাঁ অবশ্যই। প্রথম কথা হচ্ছে যে প্রতিকূল আমার কাছে এখনও, মানে আজকে যখন পর্যন্ত পার্টি তার সম্পর্কে কোনো বক্তব্য রাখেননি,
প্রতিকুরও পার্টি সদস্য, আমিও পার্টি সদস্য। আমার অভিজ্ঞতাটা বলি, আমার পাশে বসিয়ে সর্বোচ্চ নেতৃত্ব ছিলেন, মানে আমি যে স্তরে তার থেকে উপরে, তারও উপরে, দুধাপ উপরে নেতৃত্ব পাশে বসা। আমি তার লাইনের প্রবল সমালোচনা করেছি এবং শেষ সম্মেলনে যে কটাতে গেছি প্রতিটা সম্মেলনেই আমি সমালোচনার রাস্তা নিয়েছি এবং সেই সমালোচনা করার অধিকার পার্টির গঠনতন্ত্র আমাকে দিয়েছে। সেই সুযোগ সমস্ত সদস্য ছিল, প্রতিকূলের ছিল। এক, দুই হচ্ছে প্রতিকূলের সামনে দরজা বন্ধ করে দেওয়া হয়নি পার্টি অফিসে। পার্টির যা বক্তব্য পার্টির অভ্যন্তরে বলতে পারতো সেটাও বলেও ছিল প্রথম দিকটা যে আমি পার্টির ভেতরে বলবো, কিন্তু বাইরে যখন থেকে বলা শুরু করলো আমাদের মনে হচ্ছে কোনো যে এজেন্ডা নিয়েও বক্তব্য আপনি বলবেন কার্যত দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ একের পর এক কর্মসূচিতে তাকে ডেলিগেট হিসেবে নেওয়া হয়নি, কার্যত ব্যাপ্ত করে রেখে দেওয়া হয়েছিল। আর প্রশ্নটা তিনি এইটা তুলেছিলেন, আপনাদের বাংলা বাঁচাও যাত্রায় সৃজন ভট্টাচার্য কেন নেই, এই প্রশ্নটা তোলার জন্যই তিনি ওই সাহেব বা সর্দারের রোষের মুখে পড়েছেন। একবারে হয়ে গেছে। প্রতিকুর রহমানই তো বলছেন, যারা দেখেছেন এবিপি আনন্দের পুরো ইন্টারভিউটা পুরোটা দর্শকেরা জানবেন, এই কথা বলেছেন তিনি। জিজ্ঞেস করুন না সৃজন ছিলেন কিনা, সব পুরস্কার কথা বলছি আমি। এই ধরনের যা প্রশ্ন আমি যদি তর্কের খাতে ধরেও নিই যে সৃজন ছিলেন না, কোনো কারণে সর্বভারতীয় সম্পাদক এসএফআই তিনি ছিলেন কি না ছিলেন, কেন ছিলেন না, সেই শিডিউল নিয়ে পার্টি সিদ্ধান্ত নিয়েছে। পার্টি সিদ্ধান্ত যে নিতে হবে যে কে কোথায় যাবেন না যাবেন, আমি খুব স্পষ্টভাবে বলছি যা বলবার সেটা পার্টির অভ্যন্তরে বলার সুযোগ প্রতিকূলের ছিল। প্রতিকূল বলেননি, প্রতিকূল আমাদের নেতা তখন ছিলেন, এখনও পার্টিতে যতক্ষণ আছেন তিনি আমার সহকর্মী হিসেবে তাকে বিবেচনা করবেন, কিন্তু তার এই আচরণ এবং বিশেষ করে আমাদের পার্টির সাধারণ সম্পাদক সম্পর্কে তার যে কথাবার্তা, আমাদের পার্টির যে রাজ্য সম্পাদক সম্পর্কে তার যে কথাবার্তা, তা কোনোভাবেই অনুমোদনযোগ্য নয়। কোনোভাবে আমি তীব্র সমালোচনা করছি, ধিক্কার জানাচ্ছি। এই ধরনের কথা গণমাধ্যমে বলা উচিত নয়। পার্টির ভাবমূর্তি ছেড়ে দিন, আপনার নিজের ভাবমূর্তি ক্ষতি হলো, এটা পার্টির খুব বেশি কিন্তু ক্ষতিবৃদ্ধি হলো না। আপনি কালকে চয়ন ভট্টাচার্য পার্টিতে আছে, তাকে নাও থাকতে পারে, কিন্তু সিপিআইএম পার্টি থাকবে। এই ক্ষতটা যদি আজকে তৈরি হয়ে থাকে চয়নদা, এই ক্ষত মেরামত করা বা মলম দেওয়ার চেষ্টা আগে হয়নি কেন? আগে মনে হলো আজকে প্রতিকুর রহমান বলছেন তিনি মুখ খুলতে বাধ্য হচ্ছেন। বিষয়টা হচ্ছে যে চিঠিটাকে তার কার্যত ইস্তফা পত্র হিসেবে ভেবে নেওয়া হচ্ছে, সেটা তিনি দলের অভ্যন্তরে দিয়েছেন। এইটা তো প্রতিকুর রহমানও খুব সঙ্গত কারণে প্রশ্ন তুলছেন যে সেইটা বাইরে এলো কিভাবে, তার মানে দলেরই কেউ সেটাকে বাইরে এনেছিল কিনা বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে কিনা, এটা প্রতিকুর রহমান প্রশ্ন তুলছেন। দমবন্ধ পরিবেশটা একটা দিনে তৈরি হয় না, দিনের পর দিন তৈরি হয়েছে। প্রতিকুর রহমান বলছেন কার্যত আজকে তিনি বলতে বাধ্য হচ্ছেন। হ্যাঁ, বলে আবার উল্টো কথা বলতে পারেন তো, সে সম্ভাবনা তো রয়েছে। কে বার করেছে সেটা বলে দিন, অনেক কাকে সন্দেহ করছেন নামটা বলে দিন। কে গব্বর সিং, কে কালিয়া, সেসব তো উনি বললেন। নামটা বলে দিন কে বলেছে, আপনি উনি কাকে সন্দেহ করছেন নামটা বলুন, নইলে তো ওনার দিকেও আঙুল চলে যাবে। আমি প্রতিকূলকে অত্যন্ত স্নেহ করতাম, তার স্ত্রী, তার সন্তান সবাই আমার স্নেহের, আমাদের পরবর্তী প্রজন্ম এরা। কিন্তু দুঃখজনক হলো সত্যি যে এই কথাগুলো যেভাবে বললো, ভোটের ঠিক আগে ওর মনে হয়ে গেল যে অত্যন্ত খারাপ পরিস্থিতি রয়েছে। ভোটের আগে কেন মনে হলো না? জেলা সম্মেলনগুলো হয়েছিল, আমি বলছি সিপিএম এর নিঃসন্দেহে, আমি বলছি অত্যন্ত সম্ভাবনাময় এক মুখ। এইটা এই কারণে বলছি কারণ ডায়মন্ড হারবারের মতন কঠিন একটা লোকসভা কেন্দ্র, সেইখানে প্রতিকুর রহমান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এক হচ্ছে যে যুব যেটা ইয়াং ফেস, সেটাকে কি তাহলে সিপিএম ধরে রাখতে পারছে না? এই প্রশ্নটা বড় হয়ে উঠছে। এইখানে আমি দেখাতে চাইবো রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসার আগে কুণাল ঘোষ প্রতিকুর রহমান নিয়ে কি বলছেন, দেখুন। সিপিএম এর ব্যাপার, এবং সিপিএম একটা বিরল প্রজাতির দল যে লোকসভায় শূন্য, বিধানসভায় শূন্য এবং রাজ্যসভাতেও শূন্য হতে চলেছে। কিন্তু ওখানে কিছু পুরনো আদর্শ নিয়ে চলা কিছু লোকজন আছেন এখনো, তো তাদের অসুবিধা হচ্ছে সিপিএম এর এই সুবিধাবাদী রাজনীতি, শ্রেণীচ্যুতি, সুবিধাবাদী নীতি, সাম্প্রদায়িক শক্তির সঙ্গে ঘুরিয়ে হাত মেলানো। যারা প্রশ্ন তুলতো, আজকে তো দেখলাম সিপিএম এর ছাত্রনেতা বলছেন সিপিএম এ ভয়ের পরিবেশ। সেলিম সাহেবকে বোধহয় প্রায় গব্বর সিং এর সঙ্গে একটা তুলনা করলেন। দারুণ ব্যাপার, রোমাঞ্চকর ব্যাপার। আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। তার মানে যদি বিষ্ণুপ্রসাদ শর্মা এবং প্রতিকুর রহমানকে পাশাপাশি রাখেন, সেই দল বদল এবং দল বদলের একটা সম্ভাবনা নির্বাচনের আগে আবার শুরু হচ্ছে। দেখুন, দুটো সম্পূর্ণ আলাদা। বিষ্ণুপ্রসাদ শর্মা বেরিয়ে গেছেন আগেই, রাজু বিস্টকে যখন দেওয়া হয়েছিল তখনই তার গ্রিভান্স ছিল এবং তিনি
চিরকালই গোর্খাল্যান্ডের দাবির পক্ষে কথা বলে গেছেন এবং বলেছেন যে বিজেপি এই দাবিটা নিয়ে যথাযথভাবে এগোচ্ছে না বলে তিনি থাকছেন না। এখন যখন বিশ্বপ্রসাদ শর্মা তৃণমূলে যাচ্ছে তখন আমাদের একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে, তাহলে তৃণমূল তার যে দাবি সেটাকে কি প্রাধান্য দেবে, অর্থাৎ গোর্খাল্যান্ডের দাবিটা কি প্রাধান্য দেবে, এটা আলাদা প্রশ্ন। আমি প্রতিকূলের প্রশ্নটাকে অন্যভাবে দেখবার চেষ্টা করছি। প্রতিকূল কিন্তু এটা ঘটনা যে সমস্ত মানুষ মানে নিচু তলার থেকে লড়াই করে উঠে এসছেন, বিরোধীদের মার খেয়ে মরে যাওয়ার মতো অবস্থার থেকেও নিজের নৈতিক আদর্শকে ছাড়েনি, সেই জায়গায় প্রশ্ন তুলেছিলেন। এখন দেখুন, উনি নিজেই বলছেন নৈতিক মতাদর্শ এটা অনেক বড় ব্যাপার পার্টির ক্ষেত্রে। তো যদি সেটাই হয় তাহলে উনি মোহাম্মদ সেলিমকে ব্যক্তিগত আক্রমণ করছেন কেন? ওনার তো নৈতিক আক্রমণ করা উচিত, মতাদর্শের আক্রমণ করা উচিত। আমি কুণাল ঘোষের চোখ দিয়ে প্রতিকূলের অবস্থানকে বিচার করতে চাই না, আমি প্রতিকূলের অবস্থান দিয়ে প্রতিকূলের অবস্থানকে বিচার করতে চাই। প্রতিকূলের অবস্থান হচ্ছে এই যে তিনি কথা বলতে পারছেন না, গণতান্ত্রিক কাঠামো নড়বড়ে হয়ে যাচ্ছে, তো পার্টির অভ্যন্তরে তিনি গিয়ে বলুন, সেটা না বলে তিনি বাইরে বলছেন একেবারে। এবার দেখো তিনি কোনো প্রতিকুর রহমানের অবস্থান এবং সেই অবস্থান থেকে অবস্থান বদল থেকে দল বদল হবে কিনা সেটা তো সময় বলবে। তৃণমূল সরকারের যুবসাথী প্রকল্পের ক্যাম্পে এবার দেখা গেল বিজেপি থেকে সিপিএম নেতাদের। দু জায়গার ছবি আপনাদের সামনে রাখবো। জলপাইগুড়ি থেকে পূর্ব বর্ধমানের কাটোয়া, কোথাও সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে বিজেপি, কোথাও রীতিমতন শিবির খুলে সাহায্য করতে এগিয়ে আসছে সিপিএম। দেখুন একবার। বিধানসভা ভোটের আগে বেকার ভাতা প্রকল্প চালু করেছে তৃণমূল সরকার। বাংলার যুবসাথী নামে এই প্রকল্পে মাসে মাসে হাতে মিলবে নগদ ১৫০০ টাকা। এই বেকার ভাতা পেতে বিভিন্ন জেলায় ক্যাম্পে লাইন দিয়েছেন উচ্চশিক্ষিতরা, যার মধ্যে চাকরি না পাওয়া নিয়ে হতাশাও ঝরে পড়েছে অনেকের গলায়। চাকরির বিকল্প হতে পারে এই ভাতা? না, অবশ্যই নয়। চাকরি পেলে অনেকটা বেশি অ্যামাউন্টে পাওয়া যায় অবভিয়াসলি, কিন্তু এখন এটা অল্প হলেও একটা সেভিংসের মতন। এই আবহে তৃণমূল সরকারের বাংলার যুবসাথী প্রকল্পের ক্যাম্পে দুই জেলায় দুই ভূমিকায় দেখা গেল দুই বিরোধী দলকে। জলপাইগুড়ি সদর ১ নম্বর ব্লকের বটতলা এলাকায় বাংলার যুবসাথী প্রকল্পে রেজিস্ট্রেশনের জন্য সহায়তা শিবির খুলেছে তৃণমূল কংগ্রেস। বেকার ভাতার জন্য সেখানে হাজির হয়েছেন বিজেপির যুব মোর্চার সদস্যরাও। তৃণমূল আমরা বাদ বিচার করি না, আর যারা আছে তোমাদের যারা নিতে ইচ্ছুক সবাইকে ফর্ম ফিল আপটা করা যায়। বিজেপি করার কোনো অসুবিধা নাই, কিন্তু মমতা ব্যানার্জি সবার জন্য। জলপাইগুড়িতে তৃণমূলের সহায়তা শিবিরে বসে তদারকি করছেন খোদ বিজেপির পঞ্চায়েত প্রধান। পশ্চিমবঙ্গে যুবকরা যেখানে কর্মহীন অবস্থায় আছে, কোনো শিল্প নেই, কর্মসংস্থান নেই, সেখানে গঙ্গা জলে গঙ্গা পূজার মতো এই ভাতা সেই জায়গা থেকে কেন নেবে না? এটা তো নিজস্ব টাকা নিজেরাই নিচ্ছে। এবার আসা যাক পূর্ব বর্ধমানের কাটোয়ায়। সেখানে বাংলার যুবসাথী প্রকল্পের সুবিধাভোগীদের জন্য সহায়তা শিবির করেছে সিপিএম। সাধারণ মানুষ আসছে, হতাশ হয়ে ঘুরছে, অনেকেই অর্থের বিনিময়ে ফর্ম ফিল আপ করছে, অনেকেই ফর্ম নিয়ে ছোটাছুটি করছে, কিন্তু উপায় নেই। কিন্তু সবই গরিব মানুষ, সবই বেকার যুবক, তাদের স্বার্থে তাদের যা বিচার পয়সা হয় তার জন্যই আমরা এই ফর্ম ফিল আপে সহায়তা শিবির খুলেছি। যে দলই করুন, বিজেপি বা সিপিএম, তাদের এসে সরকারের পাশে দাঁড়াতে হবে এবং তারা এসে দাঁড়িয়ে যে যারা অ্যাপ্লাই করছেন তাদের সহায়তা করছেন, ভালো কাজ করছেন। তো ভোটমুখী রাজ্যে ভাতা নিয়ে তরজা চলছিলই, কিন্তু তাতে নতুন মাত্রা যোগ করল এই সব ছবি। রাজা চট্টোপাধ্যায়, রানা দাস, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। দেখুন, বিরোধীরা যারা কটাক্ষ করছিল তারাই আজকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। আমি অভ্রর কাছে আসবো। এই অভিযোগ পর্যন্ত তোলা হতো যে চাকরি দিতে পারছে না এই সরকার, ভাতা দিয়ে প্রতিবাদের মুখটাকে বন্ধ করে রাখার চেষ্টা করা হচ্ছে। কিন্তু অভ্র, তুমি মানবে কিনা জানি না, এই বেকার ভাতার একের পর এক ক্যাম্পে যেভাবে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে, সেইটা দেখে তার মানে বিজেপিও নিজেদের দূরে সরিয়ে রাখতে পারলো না। কোথাও কি তার মানে জনসমর্থন হারানোর ভয় করছো তোমরা? বেকার ভাতার ক্যাম্পে যে বিপুল লোকজনের সমাগম আপনারা বলছেন, তার মানে এটা প্রমাণিত যে রাজ্যে হাজার হাজার লাখ লাখ যুবক যুবতীদের চাকরি নেই। তাদের পাশে থাকাটা কি আমাদের কর্তব্যের মধ্যে পড়ে না বলুন তো? আর এটা যে ভাতার টাকাটা তৃণমূল সরকার দিচ্ছে, এটা কি তৃণমূলের বাপের টাকা নাকি? এটা তো আপনার আমার ট্যাক্সের টাকা। কিন্তু প্রশ্নটা হচ্ছে, কেন খালি বেকার ভাতায় ব্যাপারটা কনস্ট্রিক্টেড থাকবে? কেন রাজ্যে এই পরিবেশ হবে না যে যারা বেকার ভাতার লাইনে দাঁড়াচ্ছে তারা বেকার ভাতার লাইনে না দাঁড়িয়ে তারা চাকরির ইন্টারভিউর লাইনে দাঁড়াবে এবং একদম হকের চাকরি পাবে? এই পরিস্থিতি তো তৃণমূল সরকার গত ১৫ বছরে করতে পারলো না। ৭,০০০ কোম্পানি আমাদের রাজ্য ছেড়ে চলে গেছে গত ১৫ বছরে। পার ক্যাপিটা ইনকামে দেশের মধ্যে ২৪ নম্বরে নেমে গেছে ওয়েস্ট বেঙ্গল। তাহলে এই পরিস্থিতি হলো, এই দায়িত্ব তৃণমূল সরকারের। এবং আমরা আবার বলছি,
যারা বেকার ভাতার লাইনে দাঁড়াচ্ছে তাদের পাশে আমরা আছি। হ্যাঁ, মানে রাজ্য আমরা যখন সরকারের পাশে। সরকারে আসবো বেকার ভাতার লাইনে আর হ্যাঁ, তাই তো দাঁড়াতে হবে বলছি, না। রাজ্য সরকারের তারা পাশে চাকরিটা তোমরা পাবে, আছো। তারা চাকরিটা পাবে, তারা আজীবন এরকমভাবে বেকার ভাতার লাইনে দাঁড়াতে হবে না। হ্যাঁ। এটা বিজেপি সরকার এলে হ্যাঁ, তার তবেই মানে হবে। আমি তো বলছি, আর তৃণমূল থাকলে এই বেকার ভাতার তার লাইনে মানে দাঁড়াতে এক হবে। বাক্যে এই বললে হচ্ছে এটা দুঃখের দাঁড়ায় যে বিষয়। রাজ্য সরকারের পাশে বিজেপি রয়েছে, তাই তো? একদম না, হ্যাঁ। একদম না। আরে এই তো বেকার তোমার নেতাই বলছেন, ছেলেমেয়েদের মমতা পাশে আমরা বন্দ্যোপাধ্যায় সবার। বেকার ছেলেমেয়েদের পাশে আমরা রয়েছি। আমরা চাই তারা যেন হকের চাকরি পায়, কর্মসংস্থান তৈরি হোক। ঠিক, আর বেকার হ্যাঁ। ভাতা নিয়ে 1,500 টাকা দিয়ে বেশ, কিচ্ছু হয় না। আমি এইখানে চয়ন ভট্টাচার্য সিপিএম এর মুখপাত্রের কাছে এই কারণে আসবো, তার কারণ সিপিএম তো রীতিমতন শিবির খুলে তারা সহায়তার জন্য হাত বাড়িয়েছে। যে সিপিএম এই কথাটা পর্যন্ত বলেছিল যে ভাতা দিয়ে আসলে ভোট কিনতে চাইছে তৃণমূল কংগ্রেস, তার মানে সেই উদ্দেশ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে কি সিপিএম? দেখুন, ভাতা দিয়ে ভোট কিনতে চাওয়ার সেটা আমাদের কথাবার্তায় নয়, সেটা শাসক দলের কথাবার্তাতেই বারবার বোঝা গেছিল। আমাদের জেলার তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বলেছিলেন যদি তৃণমূলকে ভোট না দাও তাহলে এই ভাতা বন্ধ হয়ে যাবে। তো এইটা যারা বলেছিলেন সেই দায়িত্ব তাদের। দ্বিতীয় সেটা হচ্ছে যেটা দেখাচ্ছেন সেটা স্থানীয় স্তরে একটা সিদ্ধান্ত অনুযায়ী তারা সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। যারা একটু লেখাপড়ার সমস্যা আছে বা ফর্ম ফিল আপ করতে পারবে না তাদের সহায়তা করা হচ্ছে। সরকারি প্রকল্পে যাতে সহায়তা পায় তার জন্য চেষ্টা করা অপরাধ আপনি তো নয়। এই একটু আগে বললেন, না না চলো, আপনি তো এই একটু আগে বললেন যে প্রতীকুর রহমান সম্পর্কে তার যেটা অভিযোগের জায়গা দলের অন্দরে কেন বলেননি? তার মানে এই যেটা কর্মসূচি নেওয়া হয়েছে কাটোয়ায় সেটা তাহলে দলের অন্দরে, দলকে অন্ধকারে দেখে পুরোটা করা হয়েছে বলছেন? জেলা কমিটি তার মানে তো দলকে অন্ধকারে রেখে করা হয়েছে, তার মানে দল ব্যবস্থা নেবে সেটা কিন্তু অনৈতিক কিছু না, দল ব্যবস্থা নেবে তো। তাহলে কেন ব্যবস্থা নেবেন? আশ্চর্য, এ কি মানুষের টাকা চুরি করছেন নাকি চাকরি বিক্রি করছেন? এই চাকরি আমি বলছি প্রতীকুর রহমানের বক্তব্যটা দলের বিরুদ্ধে বলছেন, আর এই বক্তব্যটা নিচু স্তরে হয়েছে বলছেন, দলকে না জানিয়ে হয়েছে, অথচ দল ব্যবস্থা নেবে না। এক জায়গায় পৃথক হচ্ছে নাকি? অপরাধ বলতে চান সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু আমরা অপরাধ বলতে যাবো কি? এটা সিপিআইএম ঠিক করবে। আমরাই তো বলছি যে পাশে আছি আমরা, সরকারের টাকা, সরকারের ভাতা। তার মানে যে বেকার ভাতাটা দেওয়া হচ্ছে ভোট কেনার জন্য, তার পাশে সিপিএম রয়েছে। ভোট কেনার জন্য যারা নিতে চাইছে আপনারাই বলছেন, তারা দেবেন, তাদের উত্তর দিতে হবে তারা ভোট কেনার জন্য করছেন কিনা। অথচ ওরা বলছে যে সবার জন্য এটা। না, আমি এটা বুঝতে পারছি না। আপনি বলছেন এতগুলো প্রশ্ন বৈশ্বনাথ চট্টোপাধ্যায় উত্তর দেবেন, কিন্তু আমি এইটা বুঝতে পারছি না সিপিএম মনে করছে যে বেকার ভাতাটা রাজ্য সরকার দিচ্ছে তৃণমূল যাতে এই ভাতার জন্য ভোটটা কিনতে পারে, সেখানে সহযোগিতার হাত যদি সিপিএম বাড়িয়ে দেয়, তার মানে এটা কি দাঁড়াচ্ছে সিপিএম এর তৃণমূলের যে কোট আনকোট সিপিএম এর চোখে যেটা অসৎ উদ্দেশ্য, সেখানে সিপিএম সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে? আমি জানি না, কিন্তু প্রশ্নগুলো এক এক করে উঠতে শুরু করেছে। কিন্তু এইবার আমি দর্শকদের সামনে যেটা রাখতে চাইবো সেটা হচ্ছে সর্বোচ্চ আদালত। এর পাশাপাশি সর্বোচ্চ আদালত আজকে যেটা বলেছে বেকার ভাতা, এই একাধিক যে কার্যত ডোল পলিটিক্স বা দান খয়রাতির রাজনীতি, সেইটা নিয়ে কার্যত চোখ খুলে দেওয়ার মতন পর্যবেক্ষণ আজকে সর্বোচ্চ আদালত দিয়েছে। কিন্তু তার আগে আপনাদের সামনে আরেকটা ছবি রাখবো, সেটা হচ্ছে পুরুলিয়ার ছবি। পুরুলিয়ায় রাজ্য সরকারের যুবসাথী প্রকল্প, আপনারা জানেন 294টা বিধানসভা কেন্দ্র জুড়ে চলছে। সেখানে বিজেপি নেত্রীকে দেখা যাচ্ছে, ছবিটা একবার দেখুন। বড়াবাজার ব্লকের শিবিরে বান্দোয়ানের 2 নম্বর মণ্ডলের ইনি হচ্ছেন বিজেপির সহসভানেত্রী, তার নাম মল্লিকা ভূঁইয়া। যুবসাথীর ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করলেন বিজেপির নেত্রী। সিধু কানু বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছেন মল্লিকা। তিনি বলছেন আমি বেকার, এটা তো আমার অধিকার। একবার শুনুন তিনি কি বলছেন। বিজেপির আমাদের ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার বান্দোয়ান বিধানসভা মন্ডল 2 এর একজন সহসভানেত্রী। আমি একজন এমএ সংস্কৃত অনার্সের একজন স্টুডেন্ট। আমার এখন এমএ কমপ্লিট হয়নি, আমি একজন বিএ পাস কমপ্লিট একজন স্টুডেন্ট হয়ে যদি আমাকে বেকার ভাতা নিতে হয়, তো আমার পার্টি এটা বিরোধিতা করছে। এটা আমি বলবো একদম ঠিক করছে, বিরোধিতা করা উচিত। কারণ আমার ঘরে যদি একটা চাকরি থাকে তাহলে আমাকে ভাতার পেছনে দৌড়তে হবে না। আজকে আমার চাকরি নেই বলে আমাকে আজ ভাতার পেছনে দৌড়তে হচ্ছে। বেকার মহিলা হিসাবে আমার এই ভাতা পাওয়া দরকার, যেহেতু আমি বেকার, আমি তো কোনো কাজ করি না, আমি একজন স্টুডেন্ট। সেই কারণেই আমি আজকে এখানে বেকার ভাতার ফর্ম ফিল আপ করতে এসেছি। রবীন্দ্রনাথ ভট্টাচার্য, এটা তো একদম ঠিক কথা বলেছে যে এই বেকার ভাতার অধিকার সবার, সেটা সরকার দিচ্ছে সবার কাছে। যদি চাকরি থাকতো এটা হতো না। কিন্তু আমি তার পাশাপাশি দুটো কথা বলবো। এক, এই যে লাইনে দাঁড়িয়ে যারা দিচ্ছে, এই বিজেপির ইনি নেত্রী, এর কথা আমি বলছি না, কিন্তু অসংখ্য যুবক যুবতী যারা এই লাইনে দাঁড়িয়ে দিচ্ছে, তার মাধ্যমে বিজেপির বা সিপিএমের ভোটটাও আবার ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে না? তো এটা একটা দেখবার বিষয়। আর দ্বিতীয় যে এক্ষুনি যে অভ্র বলছিল যে বিজেপি আসলে চাকরি হবে, গোটা রাজ্য ভারতের পরিস্থিতি কিন্তু অন্যরকম।
ভারতের পরিস্থিতির কথা লেবার ফোর্স সার্ভে, যেটা পিরিয়ডিক সার্ভে করে, তাতে আপনি পিএলএফএস এর কথা বলছেন, হ্যাঁ, Periodic Labour Force তাতে Survey, তাতে মানে সেটা কেন্দ্র সরকারের যে লেবার ফোর্স সার্ভে, তাতে বলা হয়েছে যে অক্টোবর ডিসেম্বর 2025-এর কোয়ার্টারে 4.8% আনএমপ্লয়মেন্ট ছিল সারা ভারতে, সেখানে পশ্চিমবঙ্গে ছিল 3.6%, আর অন্যদিকে এই জানুয়ারিতে সারা ভারতে সেটা বেড়ে গেছে 5-এর উপরে। তাহলে সারা ভারতের যে অবস্থা, সেটা কি বিজেপির চাকরি দেওয়ার পক্ষে নিয়ে আসছে? এবার ধরুন, আমরা যখন চাকরি পেয়েছিলাম কত জায়গা ছিল বলুন তো কেন্দ্র সরকারের? রেল ছিল, বিভিন্ন পোস্ট অফিস ছিল, ব্যাংক ছিল, এই যে সমস্ত সেল ছিল, এই নানা রকম জায়গাগুলো ছিল, ইউপিএসসি ছিল, এই যে এত কেন্দ্র সরকারের যে জায়গা ছিল, এলআইসি ছিল, যারা প্রচুর পরিমাণে লোক নিত, কোথাও কোনো লোক নেয় না, শুধু রাজ্যের পর বলছে। আরে রাজ্য কেন্দ্র সরকারের কথাটাও ভাবুন। এবং এই রাজ্য সরকারের এই যে জায়গাটা যেটা আমরা বলছি, সেখানেও আমি মনে করি যে কন্ট্রাকচুয়ালকে হয়তো ধরে আনএমপ্লয়মেন্টের হিসাবটা করা হচ্ছে, সেটা হয়তোবা এটা ঠিক নয়, কিন্তু এটা ঘটনা যে 40,000 কোটি টাকা এই টাকাটা দিয়ে দেওয়া হচ্ছে মানে বেকার ভাতার পিছনে, সেইটা দিয়ে যদি 1 লাখ হবে না হয়তো, বা 14 লাখ হবে না হয়তো, কিন্তু যদি 1 লাখ ছেলেমেয়ের ক্যাপাবিলিটি ডেভেলপমেন্ট করতেন, এটা আমার ধারণা সেটা পরবর্তীকালে দিশা নিয়ে আসতে পারতো। এটা অবশ্য অর্থনীতির কথা, বিকল্প যে অবস্থানের কথা, সেইটা আমাদের রাজ্য সরকার কেন ভেবে দেখছেন না, সেইটা আমার কাছে এতগুলো প্রশ্ন আমি আসবো, আমি বৈশ্বনাথ চট্টোপাধ্যায় নিঃসন্দেহে এই প্রশ্নগুলোর উত্তর দেবেন, কিন্তু আমি এইখানে যেহেতু কিছুক্ষণ আগে উল্লেখ করছিলাম সুপ্রিম কোর্টের কথা, এই যে একটা খয়রাতি সংস্কৃতি, একটা যেটা ফ্রিবিজ কালচার যেটা বলা হয় বিভিন্ন ক্ষেত্রে, বা হিন্দিতে রেউড়ির কথা বলা হয়ে থাকে, আজকে সেইটা নিয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন তামিলনাড়ুর একটা মামলায় সর্বোচ্চ আদালত। কার্যত লাগাম টানার একটা চেষ্টা করেছে। কি বিষয়, কি বলল সর্বোচ্চ আদালত, এই প্রতিবেদনে রাখবো। রাজস্ব ঘাটতি সত্ত্বেও অধিকাংশ রাজ্য খয়রাতি করে চলেছে। দেশে আমরা কি ধরনের সংস্কৃতি গড়ে তুলছি? খয়রাতি সংস্কৃতি নিয়ে বৃহস্পতিবার এরকমই কড়া পর্যবেক্ষণ দিল স্বয়ং সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সরকারের আইনকে চ্যালেঞ্জ করে আর্থিক অবস্থা না দেখে রাজ্যের সব মানুষকে বিনামূল্যে বিদ্যুৎ দিতে চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল ডিএমকে কংগ্রেস জোট শাসিত তামিলনাড়ুর রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা। সেই মামলাতে এদিন কড়া পর্যবেক্ষণ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পঞ্চৌলির বেঞ্চ এদিন বলে, দেশে আমরা কি ধরনের সংস্কৃতি গড়ে তুলছি? যারা বিদ্যুতের বিল দিতে পারেন না তাদের জন্য কল্যাণমূলক প্রকল্প থাকা উচিত, তবে সবাইকে কেন বিনামূল্যে সুবিধা দেওয়া হবে? প্রতিটি রাজ্যে এই ধরনের প্রবণতা বাড়ছে, এতে আমরা উদ্বিগ্ন। এরপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সরাসরি প্রশ্ন ছুড়ে দেয়, রাজ্য সরকারের টাকা থাকলে পরিকাঠামো উন্নয়ন, হাসপাতাল, স্কুল এবং কলেজের উন্নতিতে ব্যবহার করছেন না কেন? ভোটের সময় জিনিস দেওয়ার পরিবর্তে রাজ্যগুলোর কি তাদের নীতির পর্যালোচনা করা উচিত নয়? রাজ্য সরকারের কাজ হলো কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। সকাল বিকেল বিনামূল্যে খাবার, বিনামূল্যে সাইকেল, বিনামূল্যে বিদ্যুৎ, এবং এখন সরাসরি মানুষের অ্যাকাউন্টে নগদ টাকা দেওয়া হলে উন্নয়নের জন্য টাকা কোথা থেকে আসবে? রাজস্ব ঘাটতি থাকা সত্ত্বেও দেশের অধিকাংশ রাজ্য খয়রাতি করে চলেছে। এরপরই তাদের বক্তব্য জানানোর জন্য কেন্দ্রীয় সরকার এবং তামিলনাড়ু সরকারকে নোটিশ জারি করে সুপ্রিম কোর্ট। সম্প্রতি ভোটমুখী পশ্চিমবঙ্গে অন্তর্বর্তী বাজেটে বিভিন্ন ক্ষেত্রে ভাতা বাড়িয়েছে রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডারে এখন প্রত্যেকের অ্যাকাউন্টে মাসে ঢুকছে বাড়তি 500 টাকা করে। শুধু তাই নয়, ভোটের মুখে বেকার যুবকদের জন্য মাসে 1,500 টাকা ভাতা দিতে বাংলার যুবসাথী নামে নতুন প্রকল্প ঘোষণা করেছে তৃণমূল সরকার। আর শুধু পশ্চিমবঙ্গই নয়, বিভিন্ন রাজ্যেই এ ধরনের খয়রাতির প্রকল্প চলছে। এর মধ্যে বহু বিজেপি শাসিত রাজ্যও রয়েছে। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের লাডলি বেহেনা প্রকল্পে মাসে 1,250 টাকা দেওয়া হয় মহিলাদের। এনডিএ শাসিত মহারাষ্ট্রে লড়কি বেহেন প্রকল্পে মাসে 1,500 টাকা করে পান মহিলারা। হরিয়ানায় লাড়ো লক্ষ্মী, দিল্লিতে মহিলা সমৃদ্ধি, ছত্তিশগড়ে মাতৃবন্দনা, অসমে অরুণোদয় প্রকল্পে মাসিক ভাতা পান মহিলারা। তামিলনাড়ুতেও মাগালির উর্মাই থোগাই প্রকল্পে মহিলারা মাসে 1,000 টাকা করে ভাতা পান। হিমাচল প্রদেশে পিয়ারি বাহেন সুখ সম্মান নিধি, কর্ণাটকে গৃহলক্ষ্মী, ঝাড়খণ্ডে মাইয়া সম্মানের মতো প্রকল্পে মহিলারা মাসিক ভাতা পান। বিহারে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনায় আরও 25 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3 দিন আগেও 10,000 টাকা করে ঢুকেছে। অর্থাৎ বিজেপি হোক বা বিজেপি বিরোধী, বাদ নেই কেউ। যেটা বলেছি আমরা সেটাই দেব, আমরা সংকল্পপত্রে সেটা বিশেষভাবে ডিটেলসে উল্লেখ করব। কিন্তু এটা ঠিক, দান খয়রাতি করতে গেলে ভরারও ব্যবস্থা করতে হয়। শুধু ইনকামিং আউটগোয়িং হবে, ইনকামিং হবে না,
তাহলে পরে তো আপনার ভাড়া শূন্য হয়ে যাবে এবং আপনি ঋণগ্রস্ত হবেন, যেটা পশ্চিমবঙ্গের হয়েছে। ভারতীয় জনতা পার্টি এলে এটা হবে না, রেভিনিউ আসবে এবং সেখান থেকে আমরা আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের নাম যে আমরা যাকে অন্নপূর্ণা ভাণ্ডার দিয়েছি সেটা চালু করে যুবসাথী থেকে শুরু করে সমস্ত কিছু আমরা কন্টিনিউ করব। প্রান্তিক মানুষ যার কাছে কিছু নেই, তিনি এই টাকাটা হাতে পেলে তিনি হচ্ছে সেই টাকাটা যখন খরচা করেন, তার যখন ক্রয় ক্ষমতা বাড়ে, পারচেজিং পাওয়ার বাড়ে, এই ক্রয় ক্ষমতা বাড়লে ইকোনমিতে তার একটা সরাসরি এফেক্ট পড়ে। বিজেপির একাধিক রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এগুলো সব টুকলি করেছে। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি যে ভোট জিতেছে তাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডারের একেবারে কমপ্লিট রেসিপ্রোকেশন রয়েছে। গোটা পৃথিবীতে যদি ওই সম্পদ তো অল্প কিছু লোকের কাছে কেন্দ্রীভূত, সেখানে মানুষকে রিলিফ দেওয়াটা ওয়েলফেয়ার ইকোনমিক্সের একটা মডেল, এবং আমাদের রাজ্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই ক্ষেত্রে বিপ্লব করেছেন। বিশেষজ্ঞদের মতে সাধারণ মানুষের হাতে নগদ পৌঁছে দেওয়ার সুফল যে ভোটে মেলে তা একাধিক রাজ্যের ভোটে বারবার প্রমাণিত। এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার যে কড়া পর্যবেক্ষণ দিল তা কোনো রাজনৈতিক দল কানে তুলবে কি? বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। দেখুন, এই মুহূর্তে আমাদের রাজ্যের ঘাড়ে প্রায় 8 লক্ষ কোটি টাকা ঋণ রয়েছে। একটা শিশু এখন জন্মালে 80,000 টাকা ঋণ নিয়ে তার জন্ম হয়। এই রকম একটা অবস্থায় আমাদের রাজ্যে যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে তার কোনো সর্বোচ্চ সীমা নেই। যেমন ধরুন লক্ষ্মীর ভাণ্ডার যে কেউ পেতে পারেন, যেমন ধরুন যুবসাথী প্রকল্প, আপনার ফ্যামিলি ইনকাম 3 লক্ষ টাকা হোক বা 30 কোটি টাকা হোক, সবাই কিন্তু যুবসাথীর জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং তিনি বিচার্য হলে সেটা পাওয়ার যোগ্য হবেন। এইখানে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হচ্ছে বা সুপ্রিম কোর্টের উপদেশ হচ্ছে কেন একটা বিভাজন রেখা থাকবে না? একজন প্রান্তিক মানুষ এবং একজন সচ্ছল ব্যক্তি দুজনেই কেন সরকারের তরফ থেকে এই অনুদান বা যেটা সুবিধা দেওয়া হয় সেটার জন্য উপযুক্ত বলে গ্রাহ্য হবেন? আমি বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। এইখানেই হচ্ছে ক্ষয়রাতি, রাজস্ব ঘাটতি, অথচ ক্ষয়রাতির বেলায় মুঠো আলগা কেন করে দেওয়া হবে? আমি অনেকক্ষণ ধরে শুনছিলাম। প্রথমত আপনি এই রাজ্যের ঋণের কথাটা উল্লেখ করলেন, আর ভারতবর্ষের এই মুহূর্তে 155 লক্ষ কোটি টাকা ঋণ আছে, এটাও কিন্তু আমাদেরকে সবাইকে ভাবতে হবে। আমি বলছি যে আমি মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছেন, তার উপরে তো আমার নয়। তো আমি একটা কথা মনে করি যে ভারতবর্ষ একটা ওয়েলফেয়ার স্টেট, একটা কল্যাণকর রাষ্ট্র। এখানে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কন্যাশ্রী প্রকল্পটি করেছিলেন, যার ফলে বাচ্চা মেয়েরা স্কুলে স্টাইপেন্ড পেয়ে যে কলেজে পড়তে গেছে, এটা কিন্তু মানে আন্তর্জাতিক স্তরে এটা স্বীকৃতি পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উৎকর্ষ বাংলা, এটাও আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছে। আমাদের রাজ্যে যখন লক্ষ্মীর ভাণ্ডার শুরু হয়েছিল তখন এটাকে কটাক্ষ করে বিজেপি লোকেরা নানা কথা বলেছিল। পরবর্তীকালে তারা টুকলি করে লাডলি বহিনা করেছে, নানান ধরনের প্রকল্প করেছে। আজকে যুবসাথী, আজকে বেকারদেরকে 1,500 টাকা করে দেয়া হচ্ছে, বেকার যাতে তারা চাকরির পরীক্ষায় পড়তে পারে, পড়াশুনো করতে পারে, একটা তাদের ভাতা দিয়ে তাদের সাহায্য করার চেষ্টা করা হচ্ছে। এখানে স্বাস্থ্যসাথী আছে, খাদ্যসাথী আছে, কন্যাশ্রী আছে, রূপশ্রী আছে, সবুজ সাথী আছে, জননী সুরক্ষা আছে, সমব্যাথী আছে। এই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক প্রকল্পগুলির মধ্যে দিয়ে বাংলার সমস্ত পরিবারকে তাদের পাশে থাকার বার্তা দিয়েছে এবং রাষ্ট্র তার দায়িত্ব পালন করেছে। এটা নিয়ে অনেকের সমালোচনা হতে পারে, কিন্তু এটাকেই তো কপি পেস্ট করে অন্য রাজ্যে বিজেপি যারা আমাদের সমালোচনা করেছে তারা এটাকে চালু করেছে, বা সিপিএম পার্টি তারা তো যখন সরকারে ছিল তারাও বেকার ভাতা চালু করেছিল। সুতরাং আজকে যুবসাথী করা হয়েছে যুবকদের যাতে সাহায্য করা যায়। লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে দিয়ে আজকে মহিলারা তাদের একটা স্বীকৃতি একটা পেয়েছে, তারা তাদের হাতে একটা নগদ অর্থ পেয়েছে। এবং আপনি এই যে এখানে বললো যে অর্থনীতি দুর্বল হয়ে যাবে, আমি যতদূর জানি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে মানুষের কাছে যদি ক্যাশ টাকা আসে সেই টাকাটা মার্কেটে খাটিয়ে যার কাছে প্রয়োজন অবশ্যই তার কাছে আসুক। আমি বলছি যার বছরে যার ইনকাম হচ্ছে 1 কোটি টাকা, তার কাছে কেন এই টাকাটা আসবে? দান খয়রাতির এই যে রাজনীতি, একেবারে যেটা রাজস্ব ঘাটতি থাকা সত্ত্বেও সেটা বিলিয়ে দেওয়া হয় জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সর্বোচ্চ আদালত। বিজেপিও সেই দোষ থেকে মুক্ত নয় অভ্র। দেখুন, বিজেপি দান খয়রাতি করে না, সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমস চালায়, তার সঙ্গে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এবং হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট করে। আপনি যেই রাজ্যগুলোর ডিটেলস দেখাচ্ছিলেন একটু আগে, দেখান ওই রাজ্যগুলোতে পার ক্যাপিটা ইনকাম কত। আমাদের রাজ্যের নিরিখে আমি বলি, একটু আগে কথা উঠছিল না যে আমাদের এখানে বেকারের সংখ্যা কম। স্যারকে আমি প্রশ্ন করছি, স্যার আপনি এই তথ্যটা নিশ্চয়ই জানেন বা আপনি দিন এই তথ্যটা, যে আজকে যারা টিভির পর্দায় চোখ রেখে বসেছে তাদের কতজনের সন্তান এই রাজ্য ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে, তারা অন্যান্য রাজ্যে চাকরি করছে। এইটাও কিন্তু আমাদের পশ্চিমবাংলার বাস্তব। আমাদের এখানে সব আছে, যুবশ্রী আছে, যুবসাথী আছে, এই স্ত্রী সেই স্ত্রী সব আছে। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় একদম ফর্দ ধরে বললেন, দেখুন খালি এখানে চাকরি। এর আগেও প্রশ্ন উঠেছিল যে দান খয়রাতি করে আমরা কি একটা পরজীবী
বুদ্ধিজীবী শ্রেণী তৈরি করছি না? সর্বোচ্চ আদালত এর আগেও বলেছিল যে এত দান খয়রাতি হলে কাজ করতে কতজন চাইবেন। আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করছে, কিন্তু ভোটের দিকে তাকিয়ে কেউ কি এই দান খয়রাতি রাজনীতিতে লাগাম টানবে বলে মনে হয়? কেউ করবে না, কারণ এই পপুলিজমের রাজনীতি প্রত্যেকের ভোটের ভাড়ারকে সমৃদ্ধ করে তুলছে, সুতরাং এটা কেউ করবে না। কিন্তু এটা শুধু পশ্চিমবঙ্গ বা ভারতের স্বভাব নয়, পৃথিবীর আমি অন্যান্য বিদেশে গিয়ে দেখেছি, অস্ট্রেলিয়াতে, তার উপর আমি রিসার্চও করেছি, দেখেছি তারা ভোটের সময় কিভাবে বিলিয়ে দেয় সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমের নাম করে, এবং তারপর ভোট চলে গেলে নতুন সরকার আসলে সেই স্কিমগুলো বাতিল করে অন্য স্কিমে চলে আসে, মধ্যে থেকে টাকাটা নষ্ট হয়ে যায়। এই জায়গাটাই আমি বলতে চাইছি যে ক্যাপাবিলিটি ডেভেলপমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা এআই ডেভেলপমেন্টের জন্য যদি টাকাটা দিয়ে সব রাজ্যেই আমি এই চ্যানেলে চ্যালেঞ্জ করছি যে 12 বছর কেন্দ্রীয় সরকার আছে, পশ্চিমবাংলায় কটা বাঙালির চাকরি হয়েছে? 7,000 বাঙালিকে নির্দিষ্টভাবে যেটা সুপ্রিম কোর্টের অবজারভেশন, কর্মসংস্থান তৈরি করতে সব সরকারই ব্যর্থ হয়েছে। দ্বিতীয় সেটা হচ্ছে যে এই অর্থ যদি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা কাজে লাগানো যেত তাহলে অনেক উপকার হতো। কর্মসংস্থানের সুযোগ তৈরি না করে এই ক্ষয়রাতি রাজনীতি করাটা ঠিক নয়। এটা থেকে কেন্দ্রীয় সরকারের কথা বোঝা গেছে, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার ভুল পথে চলছে। আজকে মহামান্য ভুল পথে রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক তারা কানে তুলবে কিনা, তার কারণ হচ্ছে সবার উপরে ভোট সত্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।